আসসালামু আলাইকুম, স্বাগতম আমার কথা শুনবার জন্য। ভারত বাংলাদেশের বিপক্ষে তারা একটা নগ্ন হস্তক্ষেপ হয়তো শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তাদের সেনাবাহিনীদেরকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেন তাদের সেনাবাহিনী বিবেচনায় রাখে এবং যে কোনো মিশন পরিচালনার ক্ষেত্রে যেন তারা প্রস্তুত থাকে। সো এটা হচ্ছে একটা নিউজ। আর একটা নিউজ হচ্ছে যে আহ, উম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন সাংবাদিকদের, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে না ততদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত তাদের এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে না হয়। আমার মনে হয় ডক্টর ইউনূস যা কিছু করছেন সে তো ভেবেই করেন, এবং এটা সকলেরই একটা মনের কথা ছিল যে না, বাংলাদেশের যেই নারকীয় হত্যাযোগ্য যে অত্যাচার নিপীড়ন গত স্বৈরাচারী সরকার চালিয়েছে, যতদিন পর্যন্ত তাদের বিচার এই বাংলার জমিনে না হবে ততদিন পর্যন্ত তারা তাদের রাজনৈতিক কার্যক্রম যেন পরিচালনা না করতে পারে। আর ডক্টর ইউনূস কিছুদিন পরে হলেও মানুষের মনের কথাটা তিনি প্রকাশ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যতদিন পর্যন্ত বাংলাদেশের এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার সংঘটিত না হয়, বিচার সুষ্ঠু তদন্ত হয়ে বিচার না হয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনোভাবেই কোনোভাবেই যুক্তিকতা রাখে না, কোনোভাবেই তাদের পার্টির কার্যক্রম পরিচালনা করতে পারে না এদেশে। হয়তো এই ঘোষণা আসার পরেই শেখ হাসিনা যেহেতু ইন্ডিয়াতেই রয়েছেন, সেহেতু সে একটা চাল একটা চাল চালার জন্যই সে ভারতকে অনুরোধ করেছেন, যেটা সদাই অনুরোধ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়, এবং তার বোন ওখানে সাইমা ওয়াজেদ পুতুলও রয়েছেন। সেহেতু এটা বলাই যায় যে তাদের একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা ভারতের প্রতি বারবার আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যাতে সুষ্ঠু একটা পরিবেশ ফিরে আসে এবং তারা প্রত্যাবর্তন করতে পারে। সেই সুবাদেই ভারত একটা চাইল চেলেছে যে আমরা এটা করি, দেখি বাংলাদেশ সরকার কতটা তাদেরকে ভয় পায়। আসলে আমি ভারতকে বলতে চাই যে আপনারা যাই করেন না কেন, আপনারা যদি যেমন এটা করলেন, এরকম যত চাইলেই আপনারা চালেন না কেন, আপনাদের চাইলে আসলে বাংলাদেশের এখন আর কিছু হবে না। আপনারা যত এইরকম খারাপ অবস্থাগুলো তৈরি করতে চাইবেন তত আপনাদের দেশের মধ্যেই সমস্যা হতে থাকবে। এটা নিশ্চিত থাকেন, কারণ এটা নিশ্চিত থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের চেয়ে অনেক যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ, আর সে কখনো ভুল চালবে না আপনাদের বিপক্ষে। আর আপনারা যেটা চালবেন আপনারা পরাস্ত হবেন। আপনারা এই কথা বলে অবশ্যই আপনাদের নিজেদের মধ্যে একটা সমস্যা বয়ে আনছেন। আপনারা ভুলে যাওয়ার আমার মনে হয় কোনো কারণ নাই, কারণ বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে তাহলে 18 কোটি বাবর বাংলাদেশে বসবাস করে, আর এই বাবরদের হাত থেকে আপনারা বেঁচে ফিরবেন এটা বলা যায় না। আপনারা আপনাদের চক্রান্ত চালেন, আপনাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে সব প্রস্তুত রাখেন এবং বাংলাদেশে অ্যাটাক করার জন্য প্রস্তুত হন এবং করেন। দেখি আপনাদের দেশ থাকে কিনা, যদিও থাকে তাহলে সেটা কয় টুকরা হয়। তো আমি এটাই বলবো যে বাংলাদেশ আসলে আপনারা যেভাবে ভাবছেন এভাবে বাংলাদেশ আপনাদের একটা ধুমকিতে পড়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা দেখেছেন যে বিজেপিকে আপনারা সদাই অত্যাচার করেছেন, বিজেপিকে আপনাদের কিনা গোলাম হিসেবে ভেবেছেন। সেই বিজেপি আপনাদেরকে আপনাদের জমিনে গরু ছাগল যাতে বাংলাদেশের জমিতে না আসে আপনারা কাঁটাতারের বেড়া দিতে গিয়েছেন এবং বাংলাদেশ বর্ডার গার্ড সেটাকে প্রতিহত করেছে। সেখানে আপনাদেরকে তারা আপনাদের সীমান্তে, আপনাদের জমিনে, আপনাদের গরু ছাগল যাতে বাংলাদেশে না আসে এই জন্য বেড়া দিতেছেন। ওই বেড়াগুলা তারা দিতে দেয় না আপনাদের। এখন চিন্তা করেন, আপনাদের জমিনে আপনাদের দেশের মানুষ গরু চোরাচালান করতেছিল বাংলাদেশে, সেই সুবাদে আপনাদের দেশের মানুষ নৌকা নিয়ে তাদেরকে তাড়া করতে এসে কোনো কারণে ভুলে বাংলাদেশে চলে আসে, আর সেই বাংলাদেশে
এসে তারা বাংলাদেশ বিজিবির কাছে ধরা খায় এবং 5 জনকে বাংলাদেশ বিজিবি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে আজও তারা জেলের মধ্যে পড়ছে। শত অনুরোধ করেও আপনারা নিতে পারেন নাই। সো এখন চিন্তা করেন, যেই বাহিনীটা আপনাদের গোলাম ছিল সেই বাহিনীটাই আপনাদের উপর রুখে দাঁড়িয়েছে এবং সেটা কয়েকদিনের মধ্যে। চিন্তা করেন যে যদি বাংলাদেশ, এটা বলা বাহুল্য যে একজন বাংলাদেশি সেনা আর আপনাদের 3জন ভারতীয় সেনা বরাবর। তো আপনারা চিন্তা করেন বাংলাদেশে কয়জন সেনা পাঠাবেন। বাংলাদেশে 6.5 লক্ষ সেনা সামরিক ট্রেনিং প্রাপ্ত সেনা রয়েছেন, যেটা যুদ্ধক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আপনারা বাংলাদেশে কয় লাখ পাঠাবেন? 6.5 লক্ষ ভিএস আপনাদের যদি 19 লক্ষ সেনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের কিছু করতে পারবেন, এছাড়া আপনাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আপনারা একজন, আমরা 3 জন। আমরা যদি আপনাদের হাতে মারা যাই তাহলে শহীদ হব, আর বেঁচে থাকি তাহলে গাজী হব, আর আপনারা যদি মারা যান তাহলে ডাইরেক্ট জাহান্নামে যাবেন। সো যা কিছু করবেন বুঝে শুনে করবেন। বাংলাদেশিদের সাথে আসলে পাঙ্গা নেওয়া আপনাদের মোটেও উচিত হবে না। হতে পারেন পৃথিবীর মানচিত্রে আপনারা অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ, অনেক ক্ষমতাধর দেশ, এটা ভাবার কোনো অবকাশ নেই যে বাংলাদেশের শক্তি খুব কম। আমরা আমাদের ইশারায় আপনাদের 7 সিস্টার 7টা দেশ হবে, আমাদের ইশারায় আপনাদের যে কি কি ক্ষতি হবে আপনারা সেটা কল্পনাও করতে পারেন না। আর আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রথম আছেন, যিনি সরকার প্রধান আছেন, সে কিন্তু ভীত মানুষ নন, তিনি কিন্তু জ্ঞানী মানুষ এবং তিনি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একজন মানুষ, যাকে সারা পৃথিবীর মানুষ চিনে, সারা পৃথিবীর প্রভাবশালী দেশগুলো তাকে চিনে। তার একটা আহ্বানে আপনাদের সারা ভারতের যত অস্ত্র আছে তার চেয়ে দ্বিগুণ অস্ত্র বাংলাদেশে চলে আসবে, সে যদি শুধু আহ্বান করে। তো যাই কিছু করেন না কেন একটু ভেবে চিন্তে করবেন। এই সমস্ত কথা বলে নিজেদেরকে আমাদের চোখে আরো খারাপ বানাবেন না। আমরা আসলেই ভারতের সাধারণ জনগণের পক্ষে। আমরা কখনোই বলিনি বাংলাদেশের জনগণ, আমরা ভারতের জনগণকে পছন্দ করি না, এটা কখনোই বলিনি এবং এখনো বলছি না, ভবিষ্যতেও বলবো না। আমরা ভারতীয় জনগণের পক্ষের লোক, আমরা ভারতীয় জনগণকে ভালোবাসি, কিন্তু ভারতের যেই ক্ষমতাধর পার্টিগুলো রয়েছে, সরকার রয়েছে, তাদেরকে আমরা ঘৃণা করি। কেন ঘৃণা করি? কারণ তারা আমাদের উপরে এমন নিপীড়ন অত্যাচার চালিয়েছে গত বছরগুলো ধরে, যেটা স্বৈরাচারী সরকারও আমাদের উপর চালিয়েছিল। এটা শুনে রাখুন, এটা শুনে রাখা ভালো। আমরা যেহেতু স্বৈরাচারী সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি, আমরা আপনাদেরকেও এদেশের উপর আপনাদের যে প্রভাব, সেই প্রভাবকে আমরা বন্ধ করে দিতে পারবো, আপনারা নিশ্চিত থাকেন। বাঙালি জাতিকে দামিয়ে রাখা যাবে না, এই জাতি দামিয়ে থাকার জাতি না। এই জাতিকে আপনি চাইলে একটা কোঠার মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ বন্দি করে রাখতে পারবেন না। আপনারা যা শুরু করেছেন, মনে করেছেন বাংলাদেশের আসলে এই জাতিটা কেমন, এই জাতিটা গোলামের জাতি হয়েই থাকবে। আসলে এটা না, আপনারা যেটা ভেবেছেন এটা ভুল ভেবেছেন। এই জাতিটা গোলামের জাতি হয়ে থাকবে না। আপনারা যেটা করেছেন সেটা এতদিন করেছেন, এখন আর না। যে আপনাদের গোলাম ছিল তাকে আমরা আপনার কাছেই পাঠিয়ে দিয়েছি, আপনাদের কাছেই পাঠিয়ে দিয়েছি। অতএব তাকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকেন। বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে চাইবেন না এবং তাকেও বলবেন যেন সে বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করে। এতে আমরা খুশি। সে যদি বাংলাদেশে না আসে, সে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করে, আমরা এতে খুশি। কারণ আমরা চাই বাংলাদেশটা একটা ন্যায়ের দেশ হোক, সাম্যের দেশ হোক। আমরা কারোর সাথেই বৈরিতা চাই না, সবার সাথে বন্ধুত্ব চাই, আসলেই চাই। তবে বন্ধুত্ব চাই, আমরা এমন চাই না কেউ আমাদের মনিব হবে আর আমরা তার গোলাম হব। আমরা বন্ধুত্ব চাই, কারোর সাথে বৈরিতা চাই না। আমরা চাই না আপনাদের উপর কোনো অন্যায় হোক, আমরা চাই না আপনাদের দেশটা ভেঙে চুরমার হয়ে যায়। আমরা চাই আপনারা সংঘবদ্ধ থাকেন, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের সহযোগী হন, আমাদের বন্ধু হন। আমরাও আপনাদের বন্ধু, আমরাও আপনাদের সহযোগী, আমরাও আপনাদের মঙ্গল কামনা করি। তবে আপনারা যদি আমাদের মঙ্গল কামনা না করেন, তাহলে এটা তো নিশ্চিত যে আপনি যেহেতু আমার মঙ্গল কামনা করছেন না, তা আমি আপনার মঙ্গল কামনা কিভাবে করব? এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তাগুলো বন্ধ করেন। আমি বলবো যে এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তাগুলো আপনারা বন্ধ করে দেন। কারণ এই সমস্ত
উস্কানিমূলক কথাবার্তা বলে আপনি এটা প্রমাণ করতে পারবেন না আপনি বাংলাদেশের বন্ধু। বাংলাদেশের জনগণ আপনাদেরকে কখনই কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। এখন বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করতে পারছে না। শুধু বাংলাদেশের জনগণ, দেখুন আপনারা যদি ভালো হতেন, আপনারা যদি প্রতিবেশী পরায়ণ হতেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতেন, তাহলে আপনাদের প্রতিবেশী কোনো না কোনো একটা দেশ আপনাদেরকে ভালোবাসতো। আপনাদেরকে কেউ ভালোবাসে? আপনাদের বন্ধু আছে? আপনাদের বন্ধু আছে ইসরায়েল, এছাড়া কি আছে? কোনো প্রতিবেশীকে বলতে পারবেন আপনাদের বন্ধু? শ্রীলঙ্কাকে বলতে পারবেন আপনাদের বন্ধু? মালদ্বীপকে বলতে পারবেন আপনাদের বন্ধু? নেপালকে বন্ধু বন্ধু বলতে পারবেন? ভুটানকে বন্ধু বলতে পারবেন? চীন তো আপনাদের অনেক আগের থেকে শত্রু। পাকিস্তান আপনাদের শত্রু। বাংলাদেশ, আপনারা বাংলাদেশকে শত্রু বানায়েন না। চারদিকে চারদিকে শত্রুতা রেখে, চারদিকে শত্রু বসে আপনি ভালো থাকতে পারেন না। তাই ইন্ডিয়াকে বলবো যে আপনারা যে ধরনের কথাবার্তা বলেন, বিশেষ করে কলকাতার মানুষ যে ধরনের কথাবার্তা বলে বাংলাদেশি মানুষদেরকে নিয়ে, এটা মোটেও গ্রহণযোগ্য একটা কাজ নয়। আপনারা ভালো হয়ে যান। আসলে আমরা বাংলাদেশিরা খুবই অতিথিপরায়ণ মানুষ, আমরা খুব প্রতিবেশী পরায়ণ মানুষ, আমরা খুব বন্ধু সুলভ মানুষ। আমরা কারোর সাথে শত্রুতা চাই না, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কিন্তু আপনারা যে সমস্ত কথাগুলো বলেন, এটা বন্ধুত্বের কথা না, এটা শত্রুতার কথা। এই জন্যই বাংলাদেশের মানুষ সহ আপনাদের যত প্রতিবেশী আছে সবাই আপনাদেরকে ঘৃণার চোখে দেখে এবং ঘৃণা করে। সো আপনারা ভালো হয়ে যান।